সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে আমি আহমেদ সালেহীন। বাতিল হওয়া অধ্যাদেশগুলো যাচাই বাছাইয়ের আশ্বাস দিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিরোধী দল এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, গুম ও মানবাধিকার সহ বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। তবে এনসিপি নেতা নাহিদ ইসলামের দাবি, সংস্কারের পথে প্রধান বাধা বিএনপি সরকার। সব আন্দোলনের সুবিধা নিলেও দলটি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে মন্তব্য করেন তিনি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের অভিযোগ, বিএনপি একদলীয় শাসনও সব জায়গায় নিজেদের লোক বসিয়ে কূপ শুরু করেছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় বাধা কারা, আর এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, সংসদ সদস্য বিএনপি, মোস্তফা কামাল সাংবাদিক ও লেখক, এবং মোহাম্মদ কামাল হোসেন সংসদ সদস্য জামাত ইসলামী। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানোর নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। শুরুতে জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। সেনাবাহিনী কোনো দল বা পরিবারের সম্পদ নয়, সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী। বাহিনীকে আরও শক্তিশালী করার ঘোষণা, বিডিআর হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার। উত্থাপন না করা 16টি অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল। অংশীজনের মত নিয়ে সংসদে তোলার চিন্তা সরকারের। 31 দফা থেকেও সরে গেছে বিএনপি, অভিযোগ জামায়াতের। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 10 শিশুর। নতুন ভর্তি 1250। ঢাকাসহ 4 সিটিতে টিকাদান শুরু। 20 এপ্রিল থেকে সারা দেশে ডেঙ্গু নিয়েও সচেতনতার আহ্বান মন্ত্রীর। বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমিয়েছে কিছু কোম্পানি, বললেন বাণিজ্যমন্ত্রী। জনগণকে স্বস্তি দিতে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত। মজুদ বিরোধী অভিযানে জরিমানা। এবং হরমুজ নিয়ে জাহাজ চলাচলের টোল দিতে হবে রিয়ালে। তেহরানের সিদ্ধান্তের পর প্রণালী অবরোধের ঘোষণা ট্রাম্পের। উপযুক্ত সময়ে ইরানকে ধ্বংসের হুমকি। বেশ কিছুদিন যাবৎ আলোচনায় আছে বেশ কিছু অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু অধ্যাদেশ বাতিল হওয়া কিংবা সেগুলি পাশ হওয়ার বিষয় নিয়ে পক্ষ নিয়ে আলোচনা চলছে সরকার এবং বিরোধী দলের মধ্যে, এবং সেসব বিষয় নিয়ে বেশ মতবিরোধ দেখা যাচ্ছে। সংসদে ওয়াকআউটের বিষয়টা কিন্তু আমরা দেখেছি, বিরোধী দলের পক্ষে চারবার তারা ওয়াকআউট করেছেন। সেখান থেকে আসলে বলা যায় যে আমাদের যারা উপস্থিত আছেন তাদের সাথে প্রশ্ন থাকবে যে বিরোধী দল যখন বলছে যে সরকার আসলে পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিল সবাই, সেইখানে বাধা হচ্ছে বর্তমান সরকার। আর এইসব বিষয় নিয়ে প্রশ্ন করবো আমাদের কাছে। প্রথম প্রশ্ন থাকবে জামাত ইসলামের এমপি মোহাম্মদ কামাল হোসেন ভাই, আপনি একটু আমাদের জানাবেন যে আসলে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন যে আসলে প্রধান বাধা হিসাবে দেখছেন বিএনপি সরকারকে। আপনারা আসলে কীভাবে এটাকে মূল্যায়ন করছেন বা কোন যুক্তিতে আসলে এটা বলছেন? মাত্র সরকারের 1.5 মাস হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের সমসাময়িক রাজনৈতিক বিষয়ে টকশোতে যারা আমাকে দেখছেন এবং যারা শুনছেন, যারা ভবিষ্যতে শুনবেন, আমার সহ আলোচক সহ সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আপনি যে বিষয়টি অবতারণা করেছেন অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা দীর্ঘ 17 বছরে লড়াই সংগ্রাম, জেল জুলম, নির্যাতন সহ্য করে একটি ফেসিবাদী কাঠামোকে ভেঙে নতুন ইনসাফের, বৈষম্যহীন, সুশাসনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সে আন্দোলন সংগ্রামে ঢাকার একজন সক্রিয় কর্মী হিসেবে আমাকে 9 বার জেলে যেতে হয়েছে। 853 দিন আমি জেলে ছিলাম। আমাদের আকাঙ্ক্ষা ছিল একটি ইনসাফপূর্ণ একটি সমাজ, যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, মানবাধিকার থাকবে, যেখানে মানুষ বুক ফুলে কথা বলতে পারবে। আজকে আমি যেভাবে ভয়হীনভাবে এখানে এসেছি, এভাবে ভয়হীনভাবে চলাচল করবে। এমনই একটি প্রেক্ষাপটে
আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের সর্বশেষ চূড়ান্ত পর্যায় ছিল 5 অগাস্ট হাজারো রক্তের বিনিময়ে প্রায় 30,000-এর মতো আহত, 2,000-এর মতো শহীদ। যে লক্ষ্য নিয়ে বাংলাদেশে বিপ্লব হয়েছে, গণবিপ্লব হয়েছে, ছাত্র জনতা গণবিপ্লব করেছে, সেটা ছিল পেশিবাদের কাঠামোকে ভেঙে কর্তৃত্ববাদী শাসনকে পিছনে ফেলে নতুন বাংলাদেশ তৈরি করা। এবং আমরা সবাই সেদিন আমরা সেজদা দিয়ে শেখ হাসিনার পালাবার পরে আমরা সংসদ ভবনের সামনে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করেছিলাম। এবং সেই অভিপ্রায়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে এবং ডক্টর ইউনূসকে আমরা সকলে সাধুবাদ জানিয়েছি। দল মত নির্বিশেষে বাংলাদেশের গত 55 বছরের ইতিহাসে একটি সরকার যারা সকল পক্ষ তাকে মেনে নিয়েছে এবং সেই সরকার আসার পরে আপনারা জানেন 6টি কমিশন গঠন করেছিল বাংলাদেশকে রিফর্ম করার জন্য। যেখানে পেশিবাদ সৃষ্টি হয়, যেই কাঠামোতে পেশিবাদ সৃষ্টি হয় এবং যেই কাঠামো বিদ্যমান থাকলে স্বৈরাচার হয়, সেই বিষয়গুলোকে ফোকাস করে ওই সরকার 6টি কমিশন করে টোটাল বিষয়টাকে রিফর্ম করে একটি অধ্যাদেশ, একটি আপনার জুলাই সনদ, একটা চার্টার জাতির সামনে উপস্থাপন করেছে। তার উপর ভিত্তি করে আমাদের সকল দল, প্রায় 33টি দল ছিল সেখানে স্বাক্ষর করেছে। এবং সেই স্বাক্ষরে প্রথম কথাই ছিল এটা হচ্ছে রাষ্ট্র সংস্কার। জুলাই সনদ মানে রাষ্ট্র সংস্কারের একটি দলিল। আমাদের সকল দলগুলোর একটি কথা ছিল, যে ক্ষমতায় যারাই যাবে স্বাভাবিক অবস্থায় তারা যাবে, এই বিষয়গুলো তারা বাস্তবায়ন করবে। এবং এই বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে হবে? কথা আসলো প্রক্রিয়া, এই বিষয়টা যখন আসলো তখনই আমাদের আজকে যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি তখন বললেন এটা গণভোটের মাধ্যমে এই প্রক্রিয়ার একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। স্বাভাবিক অবস্থা গণভোট কিন্তু বিএনপির প্রস্তাবনায় গণভোটের রায় কীভাবে বাস্তবায়ন হবে, সেখানে আসলো আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন। তারা কিভাবে শপথ নেবে সেই বিষয়গুলো বিস্তারিত আপনারা জেনেছেন। আমাদের বাংলাদেশের একেবারে একটি রিকশাওয়ালা থেকে শুরু করে একেবারে জেলে মকুমার সকল শ্রেণী পেশার মানুষ জানে। আমাদের অধ্যাদেশ সব কিছু পাশ হওয়ার পরে গণভোট হইল এবং হায়ের পক্ষে প্রায় 70% মানুষ ভোট দিল। এই গণভোটের পরে আমরা যখন সংসদ সদস্য হলাম, আমাদের যেই চিঠি ইস্যু করা হলো সেই চিঠিতে লেখা হলো আপনাদের 2টি আপনার শপথ নিতে হবে। একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে শপথ, আর একটা হচ্ছে সংস্কার পরিষদ গঠনের জন্য আপনার শপথ। আমরা বিরোধী দলের 77 জন সংসদ সদস্য সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি। কিন্তু দুঃখজনক হলো সত্য যারা এই গণভোটের জন্য প্রস্তাবকারী এবং যেই দল তার প্রতিষ্ঠার পর থেকে যারা গণভোটের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিল 77-এ, তারাই কিন্তু গণভোটকে এখন অস্বীকার করে তারা কিন্তু সংস্কার পরিষদ গঠন করার জন্য তারা গণভোটে আপনার শপথ নেয়নি। তাহলে বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামো ফেসিবাদের যেই নাগপাশ ভেঙে নতুন বাংলাদেশ সৃষ্টিতে যারা রক্ত দিল, জীবন দিল, যে সংস্কার পরিষদের জন্য আপনার এবং এই সংস্কার বাস্তবায়নের জন্য বিএনপির 31 দফাতে তারাও উল্লেখ করেছে, তার মানে তারা যখন 2/3 মেজরিটি পেল, তারা টোটাল 180 ডিগ্রিতে তারা পিছনে চলে আসলো। তাহলে বোঝা যাচ্ছে এই পথে বাধা হচ্ছে বিএনপি। তারা নিজেরাই প্রমাণ করলো এবং সেটা জাতি প্রত্যক্ষ করলো। জি, কামাল ভাই আপনাকে ধন্যবাদ। আর মোস্তফা কামাল ভাই আপনার কাছে আসবো, এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। তার আগে লিংকন ভাই, বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ভাই, আপনার কাছে প্রশ্নটা একই প্রশ্ন। বিএনপিকে তারা বাধা হিসেবে দেখছে, এনসিপির নাহিদ ইসলাম তিনি অভিযোগ তুলেছেন এবং সেই কথায় সুর মিলিয়েছেন জামাতের এমপি কামাল ভাই। সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে?
জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আপনার মাধ্যমে আপনার সকল দর্শক শ্রোতা এবং যে দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন। দেখুন, কয়েকটা বিষয় একবারে আলাপ চলে আসছে, যেহেতু সময় কম, লাইভ চলছে, আমি একটু বলি। এ পর্যন্ত ওয়াকআউট করেছেন ওনারা 4 বার। জি। প্রথম যে ওয়াকআউটটা করলেন সেটা হলো রাষ্ট্রপতি যখন ভাষণ দিতে আসলেন তাকে দেখে হঠাৎ করে হইচই শুরু হয়ে গেল। এই রাষ্ট্রপতির মানে কি বলবো, একই সাথে যখন একই মঞ্চে দাঁড়িয়ে আমরা দেখেছি বর্তমান সংসদে আছেন তাদের মধ্যে থেকে কেউ যখন শপথ নিয়েছেন উপদেষ্টা হিসেবে, তখন খুব সুন্দর একটা পরিবেশ ছিল, হইচই তো দূরের কথা, খুব সুন্দর একটা আনন্দঘন পরিবেশে তারা শপথ নিয়েছেন। যাই হোক, এটা একটা তাদের ওয়াকআউটের কারণ ছিল। দ্বিতীয় যেটা ছিল সেটা হলো বিরোধী দল কর্তৃক একটা মুলতবি প্রস্তাব ছিল, সেটার উপরে আলোচনা হয়েছে। ইতিহাসে মুলতবি ব্যাপারে আলোচনা এর আগে 2 বার হয়েছে, এটা তৃতীয় ছিল। এবং ওই মন্তব্য আলোচনার পরে যেদিন আলোচনা শেষ হলো সেদিন কোনো মানে কিছুই হলো না। সবাই যে যার মানে এক্সপ্লেনেশনগুলো দিল জুলাই সনদ সংক্রান্ত, তারপরে ওনাদের আমরা যেটাকে বলছি আরোপিত অবৈধ আদেশ, ওইটা সংক্রান্ত যে যার আর্গুমেন্টগুলো প্লেস করে ওনারা বললেন যে সংস্কার পরিষদ একটা বিশেষ কমিটি করা হোক। আমরা বললাম যে সংবিধান সংশোধন বিষয়কের বিশেষ কমিটি করা, এগুলো বলা হলো। বলার পরে ম্যাটার আলোচনা হয়ে গেল। পরের দিন হঠাৎ করে সমস্ত সংসদের কার্যপ্রণালী বিধির প্রসিডিংগুলো শেষ হওয়ার পর যখন রাষ্ট্রপতির ভাষণের ব্যাপারে আবার শুরু হবে, ধন্যবাদ প্রস্তাব শুরু হবে, হঠাৎ করে দাঁড়িয়ে বললেন যে আমরা কালকের বিষয় তো জানলাম না, কি হলো আমরা তো কিছু বুঝলাম না, এটা বলে হঠাৎ করে ওয়াকআউট করে চলে গেলেন। যাই হোক, এটা গেল দ্বিতীয় ওয়াকআউট। তৃতীয় ওয়াকআউটটা যেটা করেছেন, একটা আইন পাশের ব্যাপারে ওনারা আর্গুমেন্ট দিয়েছিলেন, ওনারা মাঝখানে এসে আপত্তি দিয়েছেন, সে ব্যাপারে কথা বলেছেন। তারপরেও যেহেতু ভোটের সংখ্যাগরিষ্ঠতায় আইনটা পাশ হয়ে গেছে, ওই ব্যাপারে ওনারা জনমত যাচাইয়ের কথা বলছিলেন। জনমত যাচাই করতে গিয়ে আপনার সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন বারবার। আর সোশ্যাল মিডিয়া আমরা জানি অনেক বট বাহিনী থাকে, আসলে সোশ্যাল মিডিয়াতে তো সরকারও হয়ে গিয়েছিল, আমরা দেখেছি বিগত 1.5 বছরের মধ্যে, বাট আলটিমেটলি সেই সোশ্যাল মিডিয়ার সরকার হয়নি। যাই হোক, তো তারপরে ওনারা ওনাদের রাইট এক্সারসাইজ করেছেন। আই এগ্রি উইথ দ্যাট। থার্ড যেই ওয়াকআউটটা করেছেন কিছুটা না হয় এসেন্স আছে। ফোর্থ যে ওয়াকআউটটা, এটা এত ওয়ান্ডারিং একটা জিনিস, আমি আপনাকে বলি ঘটনা কি হলো। লাস্টের আগের বিলটা 116 বাদে বাকি যে কটা বিল, 91টার মধ্যে বাকিগুলো চলে আসছে। কিছু কিছু আছে একটা বিলে একাধিক অর্ডিন্যান্স আসছে। তো এই 16টা বাদে বাকি যতগুলো, এই 16টা নিয়ে তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী বলেইছেন। তো এইটা লাস্টের আগের বিলটা, যেটা যতটুকু মনে পড়ে, আমি আসলে আসার সময় খুঁজছিলাম, বাইরে থেকে আসছি না, বিলটা হাতে করে নিয়ে আসতাম, জুলাই জাদুঘরের ওখানে কমিটি কি হবে এই ব্যাপারে। যাই হোক, এইটাতে কী করেছে বেসরকারি সদস্য, যেমন আমি কিন্তু বেসরকারি সদস্য। বেসরকারি সদস্য বলতে বোঝায় যেমন যারা মন্ত্রী পরিষদে আছেন তারা সরকারি সদস্য, আর আমি মন্ত্রী পরিষদে যারা নাই তারা হলো বেসরকারি সদস্য। বেসরকারি সদস্য একটা রাইট হলো সে একটা সংশোধনী প্রস্তাব আনতে পারে। এটা একটু ভালো করে খেয়াল করেন। তো সে একজন আমাদের সরকার দলের একজন এমপি যিনি বেসরকারি সদস্য, তিনি তার রাইট এক্সারসাইজ করলেন, লিখিতভাবে সংশোধনী একটা দিলেন। সংশোধনীটা কি, এখানে একটা ডট চেঞ্জ হয়ে কোলন হবে, আরেকটা হলো এখানে আপনার এনিওয়ান ক্যান প্রিজাইড, মানে একজন সভাপতি হতে পারবে ওই জাদুঘরের কমিটির, আর এখানে আনা হলো যে না দায়িত্বশীল মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এরকম একটা সংশোধনী উনি প্রস্তাব করলেন। এটা লিখিতভাবে হয়েছে। তো প্রস্তাব করার পরে ওইটার ব্যাপারে তখন ভোটাভুটি হলো। তো এটাতে দাঁড়িয়ে হঠাৎ করে বললেন যে ওই বিরোধী দলের পক্ষ থেকে বললেন যে মাননীয় সদস্য যারা কথা বললেন তারা বললেন যে আমাদের তো এইভাবে কথা হয়নি, আমাদের তো এভাবে বিলটা আসার কথা হয়নি, আমাদের কথা হচ্ছে বিল যেভাবে আলোচনা হয়েছে সেভাবে বিল আসবে। তখন আমরা মানে এক্স্যাক্টলি ক্ল্যারিফাই করলাম, জি যেভাবে কথা হয়েছে ওভাবেই বিল আসছে। এখন একজন বেসরকারি সদস্য তার রাইট এক্সারসাইজ করেছেন, তো রাইট এক্সারসাইজ করতে দিবেন না? মানে ফ্যাসিজম মানে কি, মাই ওয়ে অর হাইওয়ে, আমার রাস্তায় আসলে আসো, নাহলে যেখানে পারো যাও। এটা কিন্তু আরেকটা ফ্যাসিজম। যেভাবে বিল আনার কথা, যেভাবে সমঝোতা হয়েছে ওভাবে অধ্যাদেশ থেকে বিল আইন করে বিল নিয়ে আসা হয়েছে। এখন একজন তার রাইট এক্সারসাইজ করেছে, ওইটাকে করা যাবে না, এটা হলো প্রথম কথা, এটা অ্যানাদার ফ্যাসিজম। আচ্ছা ভালো কথা, এটা নিয়ে আলোচনা হলো, ভোটে পাশ হয়ে গেল, বসলো, এবং এইটা একটু আমি যাও সমঝোতা করে যদি আসতো তাহলে হতো না। একটু বলি, আমি ওটাতে যাবো, এখনই যাবো। যেটা বলছি, তো তারপরে ঘটনাটা কি হলো, এরপরে পরের যে লাস্ট বিলটাতে যে যাবে, যতদূর মনে পড়ে তামাক এবং তামাকজাত দ্রব্য সংক্রান্ত কোনো লাস্ট বিল ছিল, তো তারা ওয়াকআউট করলো। শোনেন না, তার আগেই ওয়াকআউট করে চলে গেল। তো যাই হোক ভালো কথা, ওয়াকআউট করে যখন চলে গেল, তার রাইট তারা এক্সারসাইজ করেছেন। এরপরেই যখন ওই বিলটা আসলো, ওই বিলটা আসার সাথে সাথে দেখা গেল ওইটার ব্যাপারে সংশোধনী প্রস্তাব এনেছেন বিরোধী দলের একজন সদস্য। আজীব, আরেকজন সদস্য, তাহলে উনি তার রাইটটা এক্সারসাইজ করতে পারবেন,
আমরা আমাদের রাইটটা এক্সারসাইজ করতে পারবো না? তাহলে উনি কি ওই বিলটা যখন আসবে ওইটার ব্যাপারে যে সংশোধনী আসবে এটা তো বিলের সময় আলোচনা হয়নি। সংসদীয় যে বিশেষ কমিটি হয়েছে ওইখানে তো আর এ ব্যাপারে আসেনি। উনি ওনার রাইট এক্সারসাইজ করেছেন ভাই। ওনাকে যখন ডেকে পাওয়া গেল, আমি আসবো আমি জাস্ট শেষ করি পয়েন্ট, আপনি তো বলতে পারবেন। আচ্ছা জি জি, তো যেটা হলো কি, তো এখন উনি ওনাকে ডেকে তো পাওয়া গেল না, ওয়াকআউট করে চলে গেছেন। তারপরে আরেকজন সরকার দলীয় একজন সংশোধনী ছিল, উনি তারটা বললেন, বলার পরে ফাইনালি বিল ভোটে গেল, পাশ হলো। মজার ব্যাপার হলো যে এক একজন সদস্য তার রাইট এক্সারসাইজ করেছে, বিল সেভাবেই আনা হয়েছে। উনি যখন ওনার রাইট এক্সারসাইজ, আমি ওয়ান্ডার উনি কি এরকম কোনো ব্যাপার যে এর পরেরটাতেই যখন আসবে তখন তো আমারই নাম কল আসবে, লাস্টেরটাতে তো আমারই সংশোধনী প্রস্তাব হবে, তখন আমি কি জবাব দেবো, এরকম কোনো কারণে চলে গেলেন কিনা, খুব তড়িঘড়ি করে চলে গেলেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যদি ভুল না করে থাকি, অন রেকর্ড মাননীয় বিরোধী দলীয় নেতা বললেন, আমরা তাহলে আর থাকতে পারছি না কখনো যদি এগুলো নিয়ে আলোচনা হয়, এই 16টা নিয়ে, যেহেতু এই 16টা নিয়ে কথা হচ্ছে না, আলোচনা হয় ল্যাবসগুলো নিয়ে, যেভাবে ওনারা বলেছেন, আমি কিন্তু টেক্সট বাই টেক্সট বলছি না, তাহলে আমরা আবার আসবো। তার মানে কি এই 16টা নিয়ে আলোচনা হওয়ার আগ পর্যন্ত ওনারা আর সংসদে আসবেন না? এটা কিন্তু খুব মানে অন রেকর্ড আমি ওই কথাটাই ভাবছি। এবার আমি একটা কথা শেষ করে দিই, আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, দেখুন আপনাদের বাধা যেই সরকার, এই যে ইন্টারিম যে গভর্নমেন্টটা, সকল পক্ষ মেনে নিয়ে এই সরকারটাকে সামনে বসাইছে, তার মানে কি এটা যে এই সরকারের সব কিছু ঠিক হবে? এটা কি কোনো ফেরেস্তা সরকার? তার ভুল থাকতে পারবে না? তার কার্যক্রমে, তার ইয়েতে আরও পর্যালোচনা করার প্রয়োজন থাকতে পারে না? তার ব্যাপারে আরও নোট অফ ডিসেন্ট মানুষ কেন দেয় যে ভাই আপনি যে কথাগুলো বলছেন এর মধ্যে আই হ্যাভ সামথিং টু সে। আচ্ছা ঠিক আছে, ইউ হ্যাভ সামথিং টু সে, ইউ সে, বললাম, তারপর আই হ্যাভ সামথিং ফার্দার টু সে। দ্যাটস ওয়াই দের ইজ দ্য নোট অফ ডিসেন্ট। আদারওয়াইজ নোট অফ ডিসেন্ট যদি না থাকে, আমার কথা শেষ হবে না, এই ঐক্যমত্য কোনোদিন হবে না। এবার শেষ, এবার বলি গণভোটের ব্যাপারে বাধা কারা। দেখুন, আমি একটু আমার শ্রদ্ধেয় বড় ভাইকে একটু জিজ্ঞেস করবো, ভাই আমরা যা নিয়ে এখন আলাপ করতেছি, এইটা কি তার বেসিস কি এটা কিনা? মানে আমরা ধরেন আমরা যদি এখন ইসলাম নিয়ে আলাপ করি, তাহলে বেসিস হবে কোরআন। তাহলে আমরা যা নিয়ে আলাপ করতেছি, জাতির সামনে বলতে চাই, এই যে এটা কিন্তু আমাদের যেরকম একটা সংস্কার পরিষদের জন্য একটা যেরকম ফর্ম দেওয়া হয়েছিল শপথের জন্য, তেমনিভাবে ওই দিন কিন্তু আমাদের এটাও দেওয়া হয়েছে জাতীয় সংসদে যখন আমরা সদস্য হিসেবে। তো এই জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যৎ পত্রিকা, এটাই তো বেসিস, এটা নিয়ে তো আমরা আলাপ করছি, যেটা ঐক্যমত হয়েছে সবাই 33 জন এখানে রিটেন আছে, 33টা পার্টি করেছে উইথ নোট অফ ডিসেন্ট। এইটা যদি বেসিস হয় ভাই, এইটার মধ্যে স্পষ্ট লেখা আছে 6 নম্বর, যেটা ঐক্যমতে উপনীত হওয়া বিষয়সমূহের ক নাম্বার আছে, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। এবং এখানে 47টা যে চেঞ্জ হবে, চেঞ্জেসগুলো হবে উইথ নোট অফ ডিসেন্ট। পরবর্তীতে হঠাৎ করে দেখা গেল যে এখানে একটা আরোপিত আদেশ চলে আসলো, যেটা আসলে রাষ্ট্রপতি করতে পারেন না। এটাকে আমরা বলছি যে এখানে এসে 47টার মধ্যে হঠাৎ করে দেখা গেল, আমি বলবো ভাই, আমি আসবো আপনার ওখানে, এখানে আসলে দেখা গেল 30টা, এবং আপনি একটু বলেন, আপনি কয়েকবার চেষ্টা করেছেন, এখানে একটু কথা বলুন। আমি বলি, আমার কাছে আসছেন, আমি আপনাকে প্রথম বলি ভাই, যেটা বলছেন এই পয়েন্ট থেকে আমি শুরু করি। আপনার ছোট করে বলেন, সময় দিতে হবে। যে আদেশের বলে আপনি বলেন রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, রাষ্ট্রপতির আদেশে আপনি ভোটে গেলেন, একই আদেশে গণভোটে হা দিলেন, কিন্তু একই সিটিতে আপনি সংবিধানের যেই ক্ষমতা বলে আপনাকে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য চিঠি ইস্যু করা হলো, এক অংশ মানলেন আর এক অংশ মানলেন না, আপনি ওইখানে তো আপনার সংবিধান লঙ্ঘন করলেন। আপনি যে সংবিধানের কথা বলছেন, ওনারা বলছেন যে কিছু বলার আছে, ওই যে বলছেন না, আমি বলছি এখানে এই একটা পয়েন্ট। দ্বিতীয় উনি যে আদেশটা দিয়েছেন নোট অফ ডিসেন্ট নাই, জুলাই সনদের, এবং 17টা উনি কেটে জুলাই ফেলেছেন। সনদ বলছেন, আপনি জুলাই সনদের প্রতিটি পরতে সংস্কারের কথা বলা হয়েছে। রাষ্ট্র যেই কারণে পেসিজম, যেই কারণে এত কথা, সংবিধান এই পর্যন্ত যত 17বার পরিবর্তন হয়েছে। এখানে বলা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার, এই কথাটা কেন মানছেন? লেট মি ফিনিশ। জি জি বলুন। আপনি সংবিধানের কথা বলছেন, সংবিধান জনগণের অভিপ্রায় হচ্ছে চূড়ান্ত। সংবিধানের 7-এর ক 1-এর ক এখানে বলা হয়েছে জনগণ হচ্ছে সার্বভৌম আমাদের বিদ্যমান কাঠামোতে। তাহলে জনগণ যদি সার্বভৌম হয়, তাহলে জনরায়কে আপনি কেন আপনারা উপেক্ষা করছেন? আপনি প্রথম যদি আপনি
এখানে উপেক্ষার প্রবেশ প্রশ্ন করতে আসে না। let me জনগণ finish, রায় দিয়েছে please. এটা বাস্তবায়ন যে হবে। আমার মনে হয় দুজন কথা জনগণ বলতে রায় থাকলে দিয়েছে এই এটা বিষয়টা নিয়ে অনেক বাস্তবায়ন কথা হবে, হবে। মাঝখানে মোস্তফা কামাল ভাই আপনি আমি একটু just কথা শেষ বলেন। করতে পারলাম না এই জন্য আমি যে সর্বশেষ জনগণ রায় আমি দিয়েছে আরেকটা point শেষ করছি। আমি আমি কেন আচ্ছা, ঠিক আছে, বাধা পয়েন্টটা শেষ শেষ করেন করেন। না, শেষ উনি করছি যেহেতু আমি। বলছেন- কামাল ভাই একটা আমাকে পয়েন্ট শেষ করতে এই দিন, পয়েন্টটা কথা শেষ শেষ করছি। করছি। আমাকে লিঙ্কন আমাদের ভাইকে কেন সময় দিয়ে walk আমাকে out- মোস্তফা কেন কামাল walk সময় out দিতে করলাম, কেন ওয়ার্কআউট করলাম? আমাদের সকল বিশেষ করে কার্য উপদেষ্টা মিটিংয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনারা জানেন, আপনারা দেখেছেন টেলিভিশনে সংসদ, আমরা কিন্তু যেই বিলগুলো রাষ্ট্রের জন্য, জনগণের জন্য আমরা হ্যাঁ বলেছি। আমরা টেবিল সাপড়ে উভয় সরকারি দল, বিরোধী দল, ট্রেজারি বেঞ্চ, অপোজিশন সবাই কিন্তু আমরা কিন্তু হ্যাঁ দিয়েছেন, করেছেন আপনারা। করেছি। তাহলে এখানে নোট অফ ডিসেন্ট যেখানে ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, আপনারা পরিকল্পিতভাবে যেন এই বিষয়গুলো না আসে, ডিসকাস না হয়, আমাদেরকে দেন নাই। সিদ্ধান্ত ছিল 3 দিন পূর্বে আপনি পেপারস দিবেন। একজন সংসদ সদস্য আপনি একটা মাইনর্সের উপরে যদি বক্তব্য দিতে হয়, তাকে জানতে হবে, সাবস্টেন্স জানতে হবে, বিস্তারিত জানতে হবে। আপনি একটা নোট দিলেন, বিল নাম্বার দিলেন আর কোড নাম্বার দিলেন, এতটুকু শেষ। কিন্তু আপনি দিলেন না কাগজ। দিলেন কখন? আমি তো সংসদ সদস্য, আমি গেলাম আর একজন পিউনের সামনে আসলে ভাই, আমি কিভাবে কথা বলবো বলেন? তখন কোনো কথা বলার সুযোগ আছে? কথা বলার সুযোগ নেই। আমাদের আমিরে জামাত বলছেন, অপোজিশন লিডার বলছেন, আপনারা আমি শেষ করছি। আমাদের অপোজিশন লিডার বলছেন, ওনার timing এ আপনি আমি কথা যখন বলিনি। আমাকে দিলেন এটা তখন আমি কখন স্টাডি করব? not fair, ওনার এই timing এ আমি পয়েন্টে কথা আমি বলিনি। ওয়ার্ক আউট করেছি। জি ধন্যবাদ। লিঙ্কন ভাই আপনি শেষ করেন। হ্যাঁ আমি শেষ করবো যে আমি প্রথমে রিকোয়েস্ট করবো যে ওনার টাইমে যেন আমি কথা বলি না, আমার টাইমে উনি কথা না বলি, তাহলে হচ্ছে কি খেইটা থাকে না। এটা কিন্তু অনেক সময় ডিবেটের একটা পলিসি থাকে যে আপনি একজনের টাইমে ইন্টারফেয়ার করে তার খেইটা হারিয়ে ফেলুন। যাই হোক, জি, please। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু এইটা বেসিস, আমার সাথে আপনার কি কি এগ্রিমেন্ট হয়েছে, কথা হয়েছে, সেটার বেসিসটা হলো এইটা হলো আমরা জনগণের সামনে দক্ষিণ প্লাজায় বসে অন রেকর্ড সবার সামনে বসে 33টা দল স্বাক্ষর সই করেছিলেন, জি। যদিও কিছু দল অনেক NCP পরে পরে এসে এসেছে। সই করেছে, যাই হোক, বা কেউ আগে করতে চায়নি পরে করেছে। তো আমার বলার কথা হলো যে দেখুন, যেটা নিয়ে আলোচনা হলো, আমরা বললাম যে এইটার বেসিস অনুযায়ী তাহলে আমরা সংবিধান সংশোধন একটা বিশেষ কমিটি করে আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে কি এটা হয়েছে, তো নোট অফ ডিসেন্টগুলো আলোচনা করে আমরা করব। কারণ আমরা তো এটাকে ফুললি আপহোল্ড করতে চাচ্ছি। তো এটাকে আপনি আপহোল্ড করতে চাচ্ছেন না কেন? এটা টেক্সটগুলো তো আমরা বসে ঠিক করেছি। আচ্ছা, সেটাই যদি হয় তো দেখা যাচ্ছে যদি মানে কথাবার্তার পরে সারা জাতি তো দেখতেছে কে কেন এটাকে অবৈধ বলছে, এখানে 47টা থেকে 30টা এনে নোট অফ ডিসেন্ট ছাড়া এটা তাহলে এটা জাতীয় প্রতারণা কেন হবে না, এই বিষয়গুলো আজকাল ওপেন, এগুলো সব কিছু আপনার অন রেকর্ড আছে, ফেসবুক, ইউটিউবে সব আছে। এই জন্য আমি বলতে চাচ্ছি যে জিনিসটা অনেকটা এরকম যে আমার পছন্দ হলে আমি ঠিক আছে আমি মেনে নিচ্ছি, না হলে নাই। তো না হলে যদি নাই হয় তাহলে আপনার এক্সপ্লেনেশনটা কি? এই জন্য আমি বলবো যে বাধা আসলো যে মানে মোগেম্বো খুশুয়া টাইপের, মানে আমার পছন্দ হলে ঠিক আছে, তা না হলে আমার এটা না। তো এই জন্য আমি বলবো যে গণভোটের যে রায়টা, জাতি আমাদেরকে 51% ভোট দিয়েছে আমাদের এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার জন্য। গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বলেছে যে এর যেন ব্যত্যয় না হয়, কোনো অবস্থায় যেন এর ব্যত্যয় না হয়। এইটার ব্যত্যয় হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটাকে 100% আপহোল্ড করে, এটা যেভাবে আছে সেভাবেই। এই জন্য বিএনপি কোনো অবস্থাতে এটা বাধা না, কোনোভাবেই লিঙ্কন ভাই, আমি কথাবার্তা আপনার না কাছে পেরে লাস্টে এসে আবার- ওনারাই আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আমি আবার আসবো মোস্তফা কামাল ভাই, একই প্রশ্ন কিন্তু ছিল, কিন্তু বিষয়টা আসলে অনেক লম্বা হয়ে অনেক দিকে যাচ্ছে, চলে গেছে। কিন্তু আপনি আমার মনে আমি হয় যে ছোট্ট করে শেষ করে বলে ফেলি। আমি আমার অন্য প্রশ্ন যাবো আপনার কাছে। দুজন সহ আলোচককে অত্যন্ত ধন্যবাদ। দুইজন বাংলাদেশের দুই প্রান্তের। বাধা আসলে কারা? বাধা মনে হয় আমি, অর্থাৎ এই দুইজন যখন ডিবেট করছেন, মাঝে যে একজন কেউ আছে বা থাকতে পারে, অর্থাৎ বাংলাদেশে যে জনগণ বলতে কিছু আছে, তারা কিছুক্ষণের জন্য সেটা ভুলে যান, যেটা আপনারা এই অনুষ্ঠানেও কিন্তু অনেকটা দৃশ্যমান, যে মাঝে যিনি আছেন তারও দুই একটা কথা থাকতে পারে। তো এই ধরনের পরিস্থিতিতে হয় কি, মাথা নাড়া ছাড়া আর গতি থাকে না। তো সোজা কথা যেটা দুইজন যে কথা বলেছেন, মোটা দাগে যদি আমি 2-3 বাক্যে বলি, যে ভোট হয়েছে দুটা। একটা ভোট দিয়ে নির্ধারণ হয়েছে কে ক্ষমতায় যাবে, আরেকটা ভোট দিয়ে নির্ধারণ হয়েছে দেশটা কিভাবে চলবে। তাহলে কে ক্ষমতায় যাবে সেটা মোটামুটি ফাইনাল, সেটা চূড়ান্ত, যারা ক্ষমতা আছে তাদের কাছে খুবই চমৎকার সেটা। তাহলে কিভাবে দেশটা চলবে, আগামী দিনের পথরেখা কি হবে, গোলমালটা ওখানে। একটা কে ক্ষমতায় যাবে সেটা 51% নির্ধারণ করে দিয়েছে, আর কিভাবে দেশটা চলবে বা শাসনতন্ত্র কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সেটা করেছে প্রায় 69-70% মানুষ। জি। তাহলে প্র্যাকটিক্যালি আপনি দেখেন 51%-এর কিন্তু ভ্যালু বেশি হয়ে গেল। এটাই হচ্ছে বাস্তবতা।
রাইট আর রং আরেক আলোচনা, কিন্তু এটাই বাস্তবতা। তো ওই জায়গায় এসে তারা এখন যে এইসব বিষয় নিয়ে বাহাস করছেন, গণমাধ্যমে কাজ করার সুবাদে আপনার আমার দুজনের কিছু সুযোগ আছে, তাদেরটা তো অবারিত সুযোগ, মাননীয় সংসদ সদস্যদের, তাদের প্রিভিলেজ বিশাল। আর আমাদের হচ্ছে তথ্য সংক্রান্ত কিছু প্রিভিলেজ আছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতারা টুকটাক কথা বলেন আমাদের সাথে, এক সময় যারা সালাম আদাব দিল সেটা নিতে চাইতেন না। তো আমার যেটা উপলব্ধি, আওয়ামী লীগ নেতারা বেশ মজা পাচ্ছেন এই দুই পক্ষের এই ঠোকাটুকিতে। তারা বলেন যে আমরা আর কি খোঁচাখুচি করেছি, এর চেয়ে তো দেখি যে তারাই বেশি করছে। তো তারা মানে কারা? 17 বছর একসাথে আন্দোলনে ছিল, তাদের বিশেষণ ছিল যে তারা জড়োয়া ভাই, এতই আপন আর আপন। তো ওই বিএনপি ক্ষেত্রে অপরাধ করলে জামাত বিএনপি অপরাধ করেছে, জামাত করলে বলতো জামাত বিএনপি অপরাধ করেছে, জি। মানে জোড়া ভাই। অর্থাৎ তাদেরকে একদম জড়োয়া ভাই। আবার তারাও বলেছেন কখনো কখনো যে এক মায়ের দুই সন্তান। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে আপনি দেখেন কি ব্যবধান তাদের মধ্যে। তার মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস সাধারণ জনগণ যারা আছে, যারা তত সংবিধান বোঝে না, কিন্তু বেশি ভোট পাইলে কে ক্ষমতায় আসে এটা আবার বোঝে। মাইক্রো ইকোনমিক্স বোঝে না, ম্যাক্রো বোঝে না, কিন্তু লাভ কত লোকসান কত এটা ঠিকমতো বোঝে, অর্থাৎ মোটা দাগে বোঝে। তো তারা এতটুকু বুঝেছে যে আমাদের এখন যে দুটি দল আছে, একটা পজিশনে আর একটা অপোজিশনে, যে তাদের সকালের কথার সাথে দুপুরের কথা মেলে না, অথবা গতকাল যেটা বলেন পরের দিন সেটা বলেন না। আর তারা কথার সাথে কিছু যদি, কিন্তু, তবে, অথবা এই ধরনের কিছু যোগ করে রাখেন, যেটাকে ইংরেজি দিয়ে চমৎকার করে বলেন নোট অফ ডিসেন্ট। ওইটা আবার সবাই বোঝে না যে নোট অফ ডিসেন্টটা কি, কিন্তু গোলমাল আছে এটা বোঝেন সবাই। সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারও বুঝেছিল যে তারা যে মাঝে মধ্যে যমুনায় একসাথে হতো, দাঁড়াতো, চমৎকার করে ফটো সেশনে হাসি দিত, যে হাসির মধ্যে গোলমাল ছিল, যে তারা কদিন পরে কিন্তু এই হাসিটা দিবে না, বা এই হাসির মধ্যে অন্য কোনো মিনিংস থাকতে পারে, তাদের কাছ থেকে কিন্তু স্বাক্ষরও আদায় করেছে। এখন দেখেন সংঘর্ষটা কীরকম। এক বাক্যে বলা হচ্ছে এটা জাতীয় প্রতারণা, পরের বাক্যে আবার বলা হচ্ছে যে সেটা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে কোনটা সঠিক? দুটা কি একসাথে সঠিক হয়? না। তো এরকম যে বয়ানগুলো তারা দিচ্ছেন, এক অর্থে কিন্তু মানুষ হাসাচ্ছেন। আবার যারা বিগত সময়ে 17 বছর টানা দুষ্টামি করেছে রাষ্ট্র ক্ষমতায়, তাদের জন্য একটু বিনোদন হচ্ছে, তারা খুব মজা পাচ্ছে যে আমাদের কাজ তো তারাই সম্মিলিতভাবে করে ফেলছে। তো এরপর আমরা আশাবাদী একটা জায়গায়, গণমাধ্যমের জায়গা থেকে বা পর্যবেক্ষণ হিসাবে, যে এই যে ডিবেট হচ্ছে, এই যে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হচ্ছে, এটা ভালো দিক। কারণ গত 17 বছর আমরা দেখেছি সরকার কোনো আজে বাজে কাজ করলে সরকারি দলের আগে যে বিরোধী দলটি ছিল তারা আগে সমর্থন দিয়ে বসতো, অথবা তারা টেবিলটা বেশি কিলাতো। তো এবার সংসদে কিন্তু আমরা দেখলাম যে যে অপোজিশন আছে তারা সরকারের প্রতিটা বিষয়ে, প্রায় প্রতিটা বিষয়েই সংশোধনী দিচ্ছে, জি। ওয়াকআউটও করছে। এটা এক ধরনের প্রতিবাদ, ভদ্রচিত প্রতিবাদ। কিন্তু সংসদে কিন্তু আরও কয়েকটা জায়গা আছে, আমরা টেলিভিশনে যেটা দেখি বা অথবা আমরা নিউজ যে অংশটা থেকে আনি, সেটা হচ্ছে হাউজের তথ্যগুলো। এর বাইরে কয়েকটা জায়গা আছে সংসদে যেগুলো অত্যন্ত কার্যকর। সংসদের যে একটা লবি আছে, ওখানে অনেক দামি দামি সিদ্ধান্ত হয়। হাউজের মধ্যে গালাগালি করেন, ভিতরে কিন্তু লবিতে যখন তারা যান তখন আবার কোলাকুলিও করেন, যেটা তো দেখছি আমরা। যে ওইটা খুব কার্যকর। কিন্তু আবার স্ট্যান্ডিং কমিটি বলতে একটা কমিটি আছে, বিশেষ কমিটি আছে, জি। তো ওইসব জায়গাগুলো খুব কার্যকর। কিন্তু একটা জায়গায় দুই দলের মধ্যে আবার ব্যাপক মিল আমরা দেখছি, তারাই সনদ মসনদের সাথে একটা সংঘর্ষ। মসনদের সাথে সনদ খুব একটা যায় না, ক্ষমতায় গেলে যেটা ভালো লাগে অপোজিশনে থাকলে সেটা মন্দ লাগে। অপোজিশনে থাকলে খুব আইনের শাসন চায়, আবার ক্ষমতায় গেলে শাসনের আইন চায়, তিনি যেটা শাসন করবেন ওটাই আইন। তো এর মধ্য দিয়ে যেটা আমরা আশা করতে পারি, যেহেতু তারা বাদানুবাদ করছেন, ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন, পরক্ষণে আবার মিলমিশও কিন্তু আমরা দেখছি, কোনো কোনো বিলে কিন্তু ব্যাপক সমর্থন দুদিকেই। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর সংসদ, অর্থাৎ কার্যকর সংসদ বলতে যেটা বোঝায়, সেটা দেখতে পাবো। কিন্তু যদি এটা এমন হয় যে লোক হাসানো করলেন, ভাড়ামি করলেন, সেটা মানুষের বদদোয়া পাবেন নির্ঘাত। আমার সাথে দুইজন যে আলোচক, দুজনে আমার জানা মতো অত্যন্ত আমলী মানুষ, অত্যন্ত ধার্মিক মানুষ। রাজনীতির বাইরেও কিন্তু কিছু বিষয় আছে, তাদের মনে রাখতে হবে যে 17 বছর কোন দশায় কে ছিলেন। 5 আগস্টে আবার যেভাবে তাচ্ছিল্য করা, অথবা ওই যে ফ্রন্ট লাইনার তাদেরকে যেভাবে সাইড লাইনে ফেলে দেয়া, সেটা দু দলে কিন্তু কেউ কম করেনি। জামাত এখন স্বীকার করেছে অনেকটা এনসিপিকে, বিএনপি আবার মাঝে দিয়ে কিছুদিন স্বীকার করে আবার ছুঁড়ে ফেলেছে, তাচ্ছিল্যও করছে।
তো এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। সেটা যারা আমরা গালি দিচ্ছি ফ্যাসিস্ট বলছি স্বৈরাচার, তাদের জন্য বিনোদনের। তো এরকম একটা জায়গায় যদি তারা নতুন একটা বাংলাদেশ চান, খামাকা তর্ক বিতর্কগুলো না করেন, আমি সাদা বাটা বাংলা 2-3টা ভাই, শব্দ বলি ছোট 30 সেকেন্ডে। জি। কেউ বলছেন সংশোধন, কেউ বলছেন সংস্কার। অভিধান কিন্তু বলে সংশোধন, সংস্কার, মেরামত এগুলো কাছাকাছি জিনিস, কিন্তু তারা দেখেন এগুলো নিয়ে তর্ক বিতর্ক করেন, আবার শব্দ ব্যবহার করেন সংসদীয় শব্দ, যদিও এগুলো বাতিল, স্থগিত, এগুলো কিন্তু খুব আক্রমণাত্মক শব্দ। রদ। যেটা আপনি বাতিল করে দিলেন, রদ করে দিলেন, স্থগিত করে দিলেন, আবার বলছেন আসেন এটা নিয়ে অত্যন্ত বিশেষ কমিটিতে গিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করি। এগুলো সংসদীয় হয়তো সত্য, জি। সঠিক শব্দগুলো, কিন্তু মানুষকে কিন্তু এগুলো খুব কষ্ট দিচ্ছে, প্রকারান্তরে এক ধরনের বিনোদন দিচ্ছে। আমি এই কষ্টের বিষয় নিয়ে আপনার কাছে আমি আবার আসবো। এর আগে কামাল ভাই আপনার কাছে প্রশ্ন করে আমি এই প্রশ্ন থেকে বেরোতে চাই, সেটা হচ্ছে যে নাহিদ ইসলাম কিন্তু আরো একটা কথা বলেছেন, বিষয়টা আসলে প্রাসঙ্গিক হচ্ছে দেখে এই কথাগুলি আমি আনছি। এই যে তিনি কিন্তু অভিযোগ করছেন সব আন্দোলনের সুবিধা নিয়েছে বিএনপি, কিন্তু তারা কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। আপনারা আসলে এই একটা কনক্লুশনে গেলেন কেন, মানে একটা সিদ্ধান্তে আপনাদের জোটের নেতারা বলছেন কেন? যে আবার যেটা হচ্ছে যে নাহিদ ইসলাম বলছেন সব আন্দোলন, অর্থাৎ 90 বা 24-এর আন্দোলন, এইসব আন্দোলনের সুবিধা নিয়েছে বিএনপি, কিন্তু তার পরবর্তীতে সেই জায়গা থেকে তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি, সেই সময়কার প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। আপনারা আমি 90 থেকে কথা বলি, যেমন 90-তে আমরা ছোট করে একটু বলবেন, আমি সুযোগ দিচ্ছি। দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। আমরা কেয়ারটেকার আন্দোলন করেছি। কেয়ারটেকার আন্দোলনে সর্বশেষ 91-তে ফেব্রুয়ারিতে নির্বাচন হলো। সেখানেও কিন্তু বিএনপি 141টি আসন, আমার যতটুকু মনে আছে, পেয়েছে। তারা ক্ষমতা যেতে পারছে না। জামায়াত ইসলামী নিঃশর্তভাবে সেদিন বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের সার্বিক দিক বিবেচনা করে জামায়াত ইসলামী সমর্থন দিয়েছে। সেখানে বেনিফিশিয়ারি বিএনপি ক্ষমতায় এসে জামায়াত ইসলামীর উপর, ইসলামী ছাত্র শিবিরের উপর ক্র্যাকডাউন করেছে। আমাদের শহীদ প্রফেসর অধ্যাপক গোলাম আজম স্যারকে জেলে পুরিয়েছে। যিনি কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছেন, যিনি রূপকার, তাকে আমার প্রশ্নটা যেটা ছিল সেটা সেখান থেকে এসে এখন এখানে আসি। এখানে দেখেন, যেই কারণে ফ্যাসিবাদ, যেই কারণে কর্তৃত্ববাদী শাসন, যেই কারণে গুম খুন আয়নাগর, যেই কারণে গণতন্ত্রহীন বাংলাদেশ, একটি ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশ যখন অতল গহরে মানে অলরেডি ব্ল্যাক হোলে পড়ছে, তখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানে কেন হয়েছে? দুর্নীতি, পুলিশকে পুলিশ বলা যায় না, পুলিশ লীগে পরিণত হয়েছে, মানবাধিকার ভুলুণ্ঠিত হয়েছে, গুম হয়েছে, সুপ্রিম কোর্টে একদলীয়ভাবে সব নিয়োগ এবং একতরফা আইন, এবং জীবন্ত মানুষকে অলরেডি তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। এইভাবে যে বিষয়গুলোর কারণে আমাদের গণ অভ্যুত্থান হলো, টোটালি বিষয়টা এখন বাদ দিয়ে জনগণের সাথে আমি মনে করি প্রতারণা করা হয়েছে। আপনার রংপুরে বর্তমান মাননীয় প্রাইম মিনিস্টার বলেছেন আমরা হা ভোট এবং গণভোটের পক্ষে দিয়েছেন এবং ধানের শীষের পক্ষে দিয়েছেন। তাহলে উনি এখন কেন এটাকে অস্বীকার করছেন? অস্বীকার করছে কোথায়? না, আমি বলছি সংস্কার, এই যে আপনার প্রায় 16টি অধ্যাদেশ যে অলরেডি বাতিল করলেন, যেইগুলো মূল কাঠামো বলছে, তো সেটা নিয়ে আলোচনা হবে, নতুন করে ভালো করে আইন তৈরি করা হবে, সেটা তো স্বরাষ্ট্রমন্ত্রী আজকে নিজে বলেছেন। আপনি এগুলো আপনি কি আলোচনা করবেন? আপনাকে 2 মাস সময় দেওয়া হলো। আপনাকে 2 মাস সময়ের মধ্যে, আপনি 1 মাসের মধ্যে আপনি যখন আনলেন, এই আইনগুলো কেন আগে আনা হলো না? যেগুলো আমি বলি একটা কথা, ব্যাংক রেজুলেশন একটা কথার কথা, আপনি যেই আইনগুলো আগে পাশ করা হলো সেগুলো পরে দেওয়া যেত না? এই যেগুলো বললাম আপনার এই 16টা তো প্রথম দিতে পারতেন, ডিবিট হতো। আমাদেরকে দেওয়া হচ্ছে 2 মিনিট, আর মন্ত্রীরা এবং আমাদের ট্রেজারি ব্যাংকে যারা, তারাও অবলীলা কথা বলছেন। আমাদের জন্য মাইক বন্ধ, তাদেরকে না চাইলো ঠিক আছে, মাননীয় সংসদ সদস্য আপনাকে 3 মিনিট বাড়াই দেওয়া হলো। আমরা দৃশ্যমান প্র্যাকটিক্যাল জাতি দেখেছে। আমি মনে করি এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়, এটা সুস্থ বাংলাদেশের লক্ষণ নয়। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সহনশীল, মানবিক, সুশাসনের বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে চাই।
আমরা সাহায্য করতে চাই। লিখন আমরা ভাই, কখনো কোনো লিখন ভাই অবস্থায় আপনার কাছে যাবো, ওটা আপনি আমার কথা বুঝতে পেরেছেন। কামাল ভাই থ্যাংক ইউ। thank you. লিখন ভাই, এই প্রশ্নটাই থাকছে যে আসলে সুবিধা নিচ্ছেন কিন্তু আপনার প্রতিশ্রুতি রক্ষা করেননি। আসলে ছোট করে বলবেন, আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি আপনার কাছে। জি ধন্যবাদ। প্রথমে আমি একটু বলে নিব যে আমি কিন্তু কারোর সময় কথা বলিনি, জি না, আপনি এটা আমি please, please, আপনি আই ওয়ান্ট দ্য রাইট টু স্পিক অ্যালোন। তারপর ওনারা বলবেন ইনশাআল্লাহ। প্রথমত হলো যে সম্মানিত ভাই উনি কয়েকটা বাজওয়ার্ড ব্যবহার করেছেন। অনেক সময় হয় কি যে বাজওয়ার্ডগুলো মানুষকে খুব মানে ক্যাচি হয়, তখন ওখান থেকে আপনি ওই ওয়ার্ডের কথার ফুলঝুরিতে আটকে যায়, আসলে কোন কনটেক্সটে বলা হয় ওইটাতে আর যায় না। যেমন ভাই বলেছেন খোঁচাখুচি কেন, তারপর বলেছেন কথার সাথে কথা মিলে না, আবার অক্ষরে অক্ষরে পালন করে বলবো। এইটা তখনই দ্বৈত নীতি হবে যখন বেসিস হবে একটা, কথা হবে দুই রকম। বেসিস একটা, এইটা আমি অক্ষরে অক্ষরে পালন করে বলবো, আবার এটা মানবো না, তখন এটা হবে প্রতারণা। কিন্তু এখানে বেসিস একটা রাখা হয়নি ভাই, দুইটা জিনিস নিয়ে আলাপ হয়েছে। আমি বলছি অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু আমার সামনে ধরায় দেওয়া হলো এটা জাতীয় প্রতারণা। এইটা আমি বলছি, যখন জিনিস দুইটার ব্যাপারে দুইটা কথা আসতেই পারে। আরেকটা বিষয় হলো নোট অফ ডিসেন্ট। তার মানে কি আমরা সেই ফ্যাসিস্টের হাসিনার আমলে চলে যাব? আমি আমার মত দিতে পারবো না, নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না? এটা কোন ধরনের কথা আমি বলতে পারি না। যাই হোক, আরেকটা হলো এই যে স্থগিত বাতিল এই কথাগুলো আসছে না, দেখুন এই যে 51% ভোট দিয়েছে, 51% ভোট দিয়ে কি বলেছে জানেন? আমাদের তো একটা ইশতেহার ছিল যে আমরা 31 দফা বাস্তবায়ন করব, জুলাই সনদ বাস্তবায়ন করব উইথ নোট অফ ডিসেন্ট। এগুলো হলো আমরা বলেছি। বলার পরে আমরা যখন মানুষের কাছে গিয়েছি, তারা যখন আমাদেরকে 51% ভোট দিয়েছে, তার মানে তারা ম্যান্ডেট দিয়েছে যে আপনি যা যা বলেছেন সেটাতে আমরা মেনে নিলাম, আপনি এইভাবে করেন। দিস ইজ ইউর ম্যান্ডেট দ্যাট ইউ ক্যান প্রসিড দ্য ওয়ে ইউ হ্যাভ রিপ্রেজেন্টেড। আর 69% যে ভোটটা, ওইটা হলো আমাকে 51% ম্যান্ডেট দিয়েছে আপনার ইতিহার অনুযায়ী আপনি দেশ চালান, আর 69% বলে দিচ্ছে যে এটা কিন্তু হতেই হবে। ইট ইজ নট কন্ট্রাডিক্টরি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যেটা আপনি ওই যে বলছেন যে সুবিধা কার, আসলে কি আমি একটা কথা মাঝে মাঝে বলি, সেটা সুবিধা নিয়েছেন এক কথায় বলে দিই। 71-এর প্রশ্ন এলেই পাল্লা বলে চুপ চুপ চুপ, সাইলেন্ট। 90-এতে ঘুরতে গেলেই লাঙল বেজার খুব, 24-এতে নৌকা ভেঙে হলো যে খান খান, ইতিহাসটা ঘাটলে যাবেই কারো না কারো মান। আল্লাহ সহায় ইতিহাসের যেই সনেতেই বলো, ধানের শীষের দেখবে সেথায় মুখে উজ্জ্বল আলো। ষড়যন্ত্র করুক যে কেউ পাবে না পরিত্রাণ, ধানের শীষেই খুঁজবে জাতি বাংলাদেশের প্রাণ ইনশাল্লাহ। এই জন্য আমি বলছি আসলে কার কার কোন কোন আন্দোলনে, স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত কোন কোন আন্দোলনে কতটুকু ভূমিকা আছে এটা জাতি জানে। এটা এক এক করে ধরে ধরে বলে দেওয়া। ধন্যবাদ লিখন ভাই। আমি মোস্তফা কামাল ভাই বসে আছেন, অপেক্ষা করছেন। মোস্তফা ভাই, আপনি তো কাইন্ডলি আপনার ওই যে বলছে মিনিট দেওয়া হচ্ছে না, এক একটা মুলতবি বা যে কোনো একটা বিলের সম্বন্ধে যখনই কেউ আপত্তি দিয়েছেন 10 মিনিট করে সময় দেওয়া হয়েছে। দিস ইজ অন রেকর্ড। মুলতবি প্রস্তাবে আলোচনা হয়েছে, সরকারি দল থেকে বিরোধী দলকে বেশি সময় দেওয়া হয়েছে, অন রেকর্ড ভাই। এটা তো আসলে আমি বুঝতে লাইভ হচ্ছে, আমি দেখেছি আপনার সাথে। মোস্তফা ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, দুটা কথা আপনার শোনাচ্ছি। সেখানে হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে এখন বিরোধী জোট অর্থাৎ 11 দলের জোট থেকে অভিযোগ আসছে যে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে। আপনি কি এটার সাথে একমত? মাত্র 1.5 মাসের সরকার। না, মোটেই একমত নই। বিরোধী দল সেখানে একটা চাপ তৈরি করার চেষ্টা করছে। আবার আমাদের এখানে যে প্রথাগত বিরোধিতা দুই কিসিমের। এবার যেটা চলছে বিরোধিতা ইতিবাচকভাবে দেখছি এই কারণে যে অন্তত চাপে রাখছে। এই চাপটা সরকারের জন্য উপকার হবে, সরকার বরং ফ্যাসিস্ট হবে না, সব কিছুতে বেশ বেশ করবে না এখনকার বিরোধী দল। আবার একটা তথ্য মাথায় রাখার দরকার আছে, আমরা ভুলে যাই পরিস্থিতি নতুন, এবারের সংসদের অবয়বটাও নতুন। যিনি সংসদ নেতা তিনি প্রথম সংসদ সদস্য, যিনি বিরোধী দলীয় নেতা তিনিও প্রথম সংসদ সদস্য, এবং উভয় পক্ষের হোমওয়ার্ক কিন্তু আমরা ভালো দেখছি। যে কোনো বিষয়ে তারা কথা বলছেন, তো তারা তো আরও একটু কথা বলতে পারতেন এই সময়ে, পারতেন শুধু সংবিধান শুধু সনদ এসবে না থেকে আমাদের এই যে হামে আমরা যে বিপর্যস্ত গোটা দেশ, জ্বালানি তেল নিয়ে গোলমাল, ভোজ্য তেল নিয়েও শুরু হয়েছে, নিত্যপণ্যের বাজারের যে অস্থিরতা, আমরা খেয়াল করলাম কোনো পক্ষ থেকেই এ নিয়ে কোনো শব্দ নয় বা কোনো একটা মুলতবি প্রস্তাব নাই। না না, আমরা এই বিষয়ে কথা বলছি অনেক আলোচনা একটু। না না, আমরা এই বিষয়ে কথা বলতে না না, আপনি আপনার সময় বলেন, লাইভ দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কথা বলছি। অর্থাৎ মুলতবি প্রস্তাব আনার মতো
বা জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আলোচনার কথা আমি বলছি। চলতি পথে তো আমরা কত কথাই বলি, কিন্তু ইমফ্যাসিস দিয়ে বলা, সেটা মানুষকে কিন্তু একটু আশা জাগাতো। তো এতে করে দু দলের মধ্যে যে প্রতিযোগিতাটা দেখছি, ওখানে আবার সরকারি দল থেকে একটা আশাব্যঞ্জক দিক আছে, যেটা বাংলাদেশের সামাজিক বাস্তবতায় মানুষ খুব পছন্দ করে। কখনো কখনো মানুষ এইসব তর্ক বিতর্ক খুব একটা পছন্দ করে না। জি। কি পছন্দ করে? যেটা মাননীয় প্রধানমন্ত্রী মোস্তফা, যেটা তিনজনের করছেন। কাছে আমার কাছে 30 সেকেন্ড আমি শেষ করে দিচ্ছি। প্রত্যেক দিনে তিনি কোনো না কোনো কর্মসূচি কিন্তু পালন করছেন, শুধু জি। প্রতিশ্রুতিগুলো নয়, এর বাইরেও। আজও তিনি যে বক্তব্য রেখেছেন, অল্প কয়েক বাক্যে তিনি যে বক্তব্য আজকে রেখেছেন সেনা সদরে, এটা হয়তো অনেকদিন আমাদের বিশ্লেষণে থাকবে। খুব গুরুত্বপূর্ণ কথা তিনি ভাই, আপনার কাছে আমি সেখানে ফিট ছিলাম, আমি বলেছেন। তবে লাস্ট প্রশ্নটা করে যাই, সেটা হচ্ছে যে ভোজ্য তেল নিয়ে আপনি কথা বলছিলেন। ভোজ্য তেল আমার একটা প্রশ্ন ছিল। ভোজ্য তেল নিয়ে আসলে আমরা দেখেছি যে জ্বালানি তেল নিয়ে যেমন সংকট তৈরি করা হচ্ছিল, অনেকে প্যানিক বাইং যেটা বলা যায় আসলে জি। কিনেছিলেন। সেটা আবার ভোজ্য তেলের ক্ষেত্রে মার্কেটে কিন্তু ভোজ্য তেলের কোনো নাই, কিন্তু বাণিজ্যমন্ত্রী বলছেন যে তেল যথেষ্ট সরবরাহ হয়েছে, কিন্তু তারা দাম বাড়াচ্ছে না। জ্বালানি তেলের দাম বাড়ায়নি, ভোজ্য তেলের দাম বাড়াচ্ছে না, সেটা কিন্তু একটা ঘোষণা দিয়েছে। এটা অবশ্যই কিভাবে ইতিবাচক। দেখেন? অবশ্যই ইতিবাচক। সরকার ছোট করে বলবেন, আমি দুজনের কাছে যাবো, একই সরকার প্রশ্নে। পরিস্থিতি সামলানোর যথেষ্ট চেষ্টা করছে। বিশেষ করে জ্বালানির প্রশ্নে যেটা করেছে, হয়তো নানান ধরনের মন্তব্য এসেছে, কোনোটা সাংঘর্ষিক, কিন্তু তারপরও সরকার যে বিশ্বের অনেক দেশে জ্বালানির দাম বেড়েছে, এখানে কিন্তু নিয়ন্ত্রণে রাখার তারা চেষ্টা করেছে। জি, আবার জি। জ্বালানির এমনই এক জ্বালা, এই জ্বালানিতে যখন গোলমাল হয়, জ্বালানির যে কোনো তেল, এতে লাল শাকের দামও বাড়ে, যদিও এটার সাথে ওটা সম্পর্ক জি, জি। নেই। এটা আরেক নিষ্ঠুর বাস্তবতা। লাউয়ের দাম অনেকে বলছে যে আর আপনার ভুট্ট কক মুরগি, পাকিস্তানি মুরগি যেগুলো জি। বলা হয়, সেগুলো দাম বেড়েছে, সেগুলো কি হরমুজ প্রণালী দিয়ে আসে কিনা, এমনও কথা হরমুজ শুনেছি। দিয়ে তরমুজও আসে না, কিন্তু এখানে দেখবেন তরমুজের দামও কম। যে কামাল ভাই, হরমুজে ছোট কোনো করে আপনি গোলমাল এই আছে প্রশ্নে কিনা। বলবেন, ভোজ্য তেলের যে দাম বাড়েনি, জ্বালানি তেলের দাম বাড়েনি, সেটাকে আপনি কিভাবে দেখছেন বিরোধী দলের সংসদ সদস্য? আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমাদের সংসদে যেইভাবে আমি এই সংসদের যতদিন ভাই, ছোট করে ছিলাম, বলবেন, লিঙ্কন বেকের সময় যেভাবে তেল দেওয়া মানে দেখলাম, শুধু সংসদে তেল আছে, কিন্তু রাস্তায় দেখলাম বিশাল লাইন, এখানে কিন্তু তেল পাচ্ছে না। এটা সরকারের দোষ। আমি বলছি যেভাবে তেল সংসদে দেওয়া হচ্ছে বক্তব্যের মাধ্যমে, অর্থাৎ উনি প্রতিটি সেকেন্ডকে হরপ্রসাদ শাস্ত্রীর তৈলের কথা রাষ্ট্র কিন্তু বলছেন। দেখবে। আমরা বলছেন এখানে জ্বালানি তেলের ব্যাপারে আমাদের অপোজিশন পক্ষ থেকে সেখানে মুলতবি প্রস্তাব আলোচনার 30 সেকেন্ড আছে, আমি বিষয় নিয়ে লিঙ্কন আসছে, ভাইয়ের যাবো আর কি। কিন্তু সরকার এটা আমলে নেয়নি। আলোচনা ওই পরিমাণ সময় দেওয়া হয়নি আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের আমি opposition ধন্যবাদ সদস্যরা জানাচ্ছি কথা আপনাকে। বলেছেন। লিঙ্কন ভাই, এই প্রশ্ন একটু আপনি বলবেন যে ভোজ্য তেলের মার্কেটে যখন তেল বা দাম বাড়ছে না, কিন্তু উধাও হয়ে যাচ্ছে কেন? জি, তার বাজারে আগে তেল নাকি? ছোট্ট ছোট করে বলি 30 যে সেকেন্ড সময় আছে। একদম ছোট করে। প্রথমত হচ্ছে কিছু ল্যাক অফ ইনফরমেশনের কারণে জাতি ভুল বুঝতে পারে। ভাই যেটা বলেছেন যে মুলতবি প্রস্তাব আনা হয়নি, বা 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নিয়ে হাম নিয়ে কথা হয়নি, তেল নিয়ে কথা, এগুলো নিয়ে কথা হয়েছে, অনেক সময় নিয়ে কথা হয়েছে। আর এটার ব্যাপারে যেটা বললাম যে আপনার তেলের বিষয়টা তো একটা ওয়ার ক্রাইসিস আছে, তারপরেও তেলের দাম বাড়েনি। ভোজ্য তেলের বিষয়টা অলরেডি তারা বলেছেন যে এখানে সিন্ডিকেটের ব্যাপার আছে এবং জরিমানা করা হচ্ছে, এটাও বাড়েনি এবং বাড়বে না। অনেক সময় তারা দাম বাড়ার আশায় মজুতটা করে, কিন্তু ইভেন না, আমাদের দাম বাড়েনি, এটা সঠিক না, দাম বাড়ানো হয়েছে। অনেক এটা তথ্য সবাইকে আছে। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে ব্যাগ একবারে ও, সময় আপনাদের শেষ। সময় শেষ, সেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকের সম্পাদকীয় থেকে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।